বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় মুখ অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে প্রিয় মুখ হিসাবে উপস্থিত আছে, আমার ডান দিকে আছে ইসলাম আবরার ইউসা এবং বাম দিকে আছে রাশিদ শাহরিয়ার। ওদের বড় পরিচয় হলো ওরা দুজনেই আমাদের রাজশাহী পিএইচসি অর্থাৎ রাজশাহী স্কুল ও কলেজের প্রথম ব্যাচের অর্থাৎ এসএসসি 2018 ব্যাচের শিক্ষার্থী। আমরা আজকে ওদের সাথে পরিচিত হব এবং ওদের সম্পর্কে চেষ্টা করবো আপনাদেরকে জানানোর। এবং আমি বরাবরই বলছি সেটি হলো যে আমাদের এই ভিডিওটি করবার উদ্দেশ্য হলো যে আমাদের এই শিক্ষার্থীদের আনা এবং আমাদের যারা কারেন্ট শিক্ষার্থী আছে এদের সাথে আসলে অভিজ্ঞতা বলি ভাগাভাগি করা এবং বলতে পারেন মোটিভেশনাল ভিডিও হিসাবে আমরা হাজির হই। তো আমরা ওদের সাথে পরিচিত হব। আমরা প্রথমে পরিচিত হচ্ছি রাশিদ সাহেবের সাথে। কেমন আছো রাশিদ? তুমি এখন পড়াশোনা কোথায় করছো আমি জানি, বাট আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি এখন রুয়েটে আছি, ইউআরপি ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে। আমার ডান দিকে আছে ইউসা, আমরা ওকে ইউসা নামেই বলি। ইউসা কেমন আছো? আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। একই প্রশ্ন তোমার ক্ষেত্রেও, কোথায় পড়াশোনা করছো একটু আমাদের দর্শকদের জন্য। আমি বুয়েটে পড়ছি, মেকানিক্যাল ডিপার্টমেন্টে, তৃতীয় বর্ষে আছি। তো শুনবেন আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে। ও বুয়েটে পড়ছে এবং আমার বাম পাশে যে আছে রাশি, ও রুয়েটে পড়ছে। আমার ভালো লাগছে যে ওরা আমাদের শিক্ষার্থী। তো আমরা ওদের সাথে একটু কথা বলবো আজকে, এবং এই কথা বলার উদ্দেশ্য হলো যে এটা শুনে আমাদের একজন শিক্ষার্থী যদি অনুপ্রাণিত হয়, এটা যদি ওদের পরামর্শ বা দিক নির্দেশনা হিসেবে কাজ করে, আমাদের ভালো লাগবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে রাশিদের কাছে। প্রশ্নগুলো মোটামুটি একই ধরনের হবে, দুইজনেরই বলা যেতে পারে যে স্কুলে যখন পড়েছো বা তোমার কি মানে আগে থেকে প্ল্যান ছিল ইঞ্জিনিয়ার হবে এরকম স্বপ্ন ছিল, নাকি আরো কোনো প্ল্যান ছিল? এটা প্ল্যান ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং করা স্যার, তো ওইখান থেকেই স্যার এখন এখানে আসে। তার মানে আমরা যেটা বলতে পারি যে সেটা হলো যে ও একটা টার্গেট ফিক্স করে সামনে এগোচ্ছিল এবং ও চেষ্টা করেছে সেই টার্গেটে পৌঁছানোর, এবং আমার মনে হয় যে ও সেই জায়গা থেকে অনেকখানি সফল হয়েছে এখন পর্যন্ত। একই প্রশ্ন ঈশা তোমার কাছে, যে আসলে বুয়েটে পড়ার স্বপ্ন বা এই চিন্তাটা কখন থেকে মাথায় আসলো? বুয়েটের ক্ষেত্রে যদি বলি, সেই স্বপ্নটা মানে স্পেশালি 9 থেকে হয়েছে, 9 থেকে। তো আর ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা এটা আছে, হ্যাঁ এটা হচ্ছে আরো ছোট থেকে, যে ইঞ্জিনিয়ারিং দিকটা আমার একটু বেশি লেগেছিল, এই জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার ইয়ে ছিল। তো 9-10 দিকে আমি বুয়েট সম্পর্কে জানি, বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো যেগুলো বাংলাদেশে আছে। তো সেই লক্ষ্য থেকে আমার হচ্ছে মানে বায়োলজির দিকে তেমন মানে বিধক না দিয়ে আমার বিয়ার থেকে বুঝতে পারলাম। মানে ইঞ্জিনিয়ার হব এই স্বপ্নটা আসলে ও লালন করেছে শিক্ষা জীবনের শুরু থেকেই বলা যেতে পারে, বাট স্পেসিফিক্যালি ও নবম শ্রেণীতে এসে ওর বুয়েটে পড়ার ইচ্ছাটা হয়েছে। তো এখন আমার যে প্রশ্নটা তোমাদের কাছে সেটা হলো যে তোমরা এখন দুইজনই মোটামুটি উচ্চ শিক্ষার ক্ষেত্রে আছো, একজন বুয়েটে পড়ছো, তুমি বুয়েটে পড়ছো। তো এই জায়গায় এসে কি তোমাদের মনে হয় যে আসলে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ভিত্তিটা গড়ার ক্ষেত্রে স্কুল শিক্ষাটার গুরুত্ব কত, বা স্কুল শিক্ষার অনেক বেশি গুরুত্ব আছে এরকম কি মনে হয়? হ্যাঁ, এটা তো অবশ্যই। কারণ হচ্ছে স্কুলের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে আমাদের স্কুলে আমরা যেহেতু প্রথম ব্যাচ ছিলাম সেকেন্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা একটি ভালোই মানে পরিবেশ পেয়েছিলাম পড়ার। বিশেষ করে আমাদের টিচারদের সাথে আমাদের সম্পর্কটা অনেক গভীর ছিল আর কি বলতে গেলে। তো ওনাদের সাথে আর কি মানে ওনাদের গাইডলাইন, ওনাদের শাসন বলতে পারেন, এগুলো আমাদেরকে মানে অনেক কাজে দিয়েছে পরবর্তীতে। রাশিদের কাছে একটু কথা যে স্কুল আমাদের বেশি গড়ে তুলতে অনেক সাহায্য করেছে, এবং আমাদের টিচার যারা ছিল তারা আমাদের অনেক গাইড করেছে এবং ফিউচার সম্পর্কে অনেক আইডিয়া দিয়েছে। সেইখানে বলবো আমাদের স্কুলের ভূমিকাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ। তুমি যেটা বললা, তুমি এবং ইউসার সাথে আমি একটা জিনিস আসলে একটু অ্যাড করতে চাই দর্শকদের উদ্দেশ্যে। ওরা কিন্তু ওদের কথার মধ্যে বলেছে আসলে ওরা এসএসসি 18 ব্যাচ হলে ওদের কিন্তু আমরা পেয়েছি সপ্তম শ্রেণী, একেবারে কম না। এই শাসনের যে বিষয়টা বললো, আসলে শাসনের দরকার আছে শিক্ষাক্ষেত্রে। সবসময় শুধু মানে ফ্রি ফ্যাক্ট অবশ্যই হবে, বাট শাসনের কথা একটু দরকার আছে। আমার পরে যেটা তোমাদের কাছে একটু জানার ইচ্ছা সেটা হলো যে তোমরা দুইজন একই ব্যাচে ছিল, আরো অনেক বন্ধু বান্ধব আছে।
তো স্কুল জীবনের মানে কোন মজার স্মৃতিটা বেশি মনে পড়ে, এরকম কোন মজার স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন? স্কুলের ক্ষেত্রে বলতে গেলে অনেকগুলোই আছে আর কি, মানে আস্তে আস্তে সবই চলে আসবে। তো আমার আপাতত এই মুহূর্তে যেটা মনে পড়ছে, আমাদের ফায়ার সার্ভিসের একটা অনুষ্ঠান হয়েছিল আর কি। তো ওখানে আর কি আমরা তখন 5 তলায় ক্লাস করতাম। তো আমরা জানালার ধারে বসতাম। তো আমিও সেবার জানালার ধারে, আমার এক বন্ধু তিনি বসেছিলাম। তো যখন আমরা হচ্ছে জানালাটা খোলা থাকে আলো বাতাস আসার জন্য, তো যখন একদিন ফায়ার সার্ভিসের মহড়া দেখতে হয় মানে আসে, তখন আমরা সবাই নিচে যাই। তো আমরা নিচে যাই, তখন ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসে। তো ওনার গাড়ি থেকে যে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে যে পানিটা স্প্রে করে, ওটা দেখার জন্য আমাদের বিল্ডিং এ মানে স্প্রেটা করে পানিটা। তো আমরা মনে করছি যে দেখছি অনেক অনেক মজা পাচ্ছিলাম, মানে অনেক দূরে পানিটা যাচ্ছে, একবারে 5 তলা 6 তলা পর্যন্ত চলে যাচ্ছে। তো শেষে যখন অনুষ্ঠানটা মানে মহড়াটা শেষ হলো, তখন আমরা যখন ক্লাসে আসি, তখন দেখি যে আমাদের সব বই খাতা সব ভিজে গেছিল আর কি, জানলা খোলা থাকার কারণে। তো এটা আমার বেশ মানে মেমোরেবল ছিল যে আসলে আমরা কিন্তু এই যে তুমি ফায়ার সার্ভিসের যেটা বললে, এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এখনো আয়োজন করে। এটা আমাদের একটা রেগুলার ওয়ার্কের মতো, মোটামুটি চেষ্টা করা হয় প্রতি বছরই এই ফায়ার সার্ভিসের মহড়াটার সচেতনতা বৃদ্ধির জন্য এই মহড়াটার আয়োজন করা। তো সেটা ওই তখন থেকে আসলে শুরু হয়েছে, এখনো চলমান আছে। তোমার আমার ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান হতো, অ্যানুয়াল স্কুল, সেখানে আমরা ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলাম। তো ওই দায়িত্বটা আমরা অনেক উপভোগ করতাম। ওই জায়গার কাজটা আমার জন্য অনেক মেমোরেবল ছিল। মানে ওই ভলেন্টিয়ার একটু নিজেদেরকে আলাদা করে দেবে, একটু মাতব্বর এই বছর এই কেন করছো, এই ব্যাপারগুলো আসলে স্কুলে ভলান্টারি করা, বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকা, লেখাপড়ার পাশাপাশি এই বিষয়গুলো আসলে অনেক বেশি মেমোরেবল হয় দিন শেষে। ঈশা, তুমি তো ফুটবলও খেলতা, খুব ভালো মিল মাঠে খেলতা, তো এখন কি আর খেলাধুলা এখন আসলে হয় না আর কি, মানে পুরো আপনার বিশেষ করে ইউনিভার্সিটি লাইফে আসলে অনেক চেঞ্জ হয়ে যায় লাইফে। তো এখন মনে করেন আগের মতো তেমন সময় পাওয়া যায় না, যেটা অনেক মিস করি। যদিও চাইলে সময় বের করা যায় আর কি, কিন্তু সে আগের মতো আর টানে না আর কি মাঠটা, যে আর লেখাপড়ার চাপটা বেড়েছে। এই জন্য আর কি প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট, হাতে কলমে কাজ অনেক, সেক্ষেত্রে হয়তো অনেক বেশি কাজ থাকে। এই যে তোমাদের আমি মানে আজকে এখানে প্রিয় মুখ হিসাবে তোমাদেরকে যে আনন্দ জানিয়েছি, এখানে আরেকটা উদ্দেশ্য আছে। সেটা হলো তোমরা আছো, এদের গল্পগুলো জুনিয়রদের সামনে তুলে ধরা, এবং এর উদ্দেশ্য হলো জুনিয়ররা যেন এখান থেকে অনুপ্রেরণা নিয়ে অনুপ্রাণিত হয়। তো আমাদের জুনিয়রদের উদ্দেশ্যে তোমাদের পরামর্শ কি? আসলে ওরা যদি বুয়েট রুয়েট সহ আরো অন্য জায়গায় যেতে চায়, মানে যারা স্কুলে আছে কিংবা যারা এখন আমাদের কলেজ থেকে পরীক্ষা দিয়েছে, এদের উদ্দেশ্যে তোমাদের পরামর্শটা? তো পরামর্শ আমার বেশ কয়েকটা আছে, তবে কিছু কিছু মেইন পয়েন্ট যেগুলো যদি বলতে চাই, তো পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যে প্রথমত অতিরিক্ত চাপ নেওয়া যাবে না পড়াশোনার ক্ষেত্রে, একটু তার পড়াশোনার মধ্যে আনন্দ খুঁজতে হবে আর হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে টাইমটা প্রচুর ওয়েস্ট হয়। বিশেষ করে বর্তমান যুগের আমি দেখেছি যে মানে ফেসবুকে যে ইলেকট্রিক ডিভাইসে প্রচুর টাইম ওয়েস্ট হয়। তো এই দিকটা খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে আমার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে শিক্ষকদের প্রতি রেসপেক্টটা প্রচুর থাকতে হবে। যার কারণে যেটা হয়, যেটা আমি এটা বলতে পারি, কারণ হচ্ছে আমার যেহেতু নিজের মানে আমার বাবা আছে একজন শিক্ষক, এই জন্য ওনাদের স্যাক্রিফাইস অনেক বেশি আর। তো সেই ক্ষেত্রে একটু যদি শিক্ষকদের সাথে একটু মানে ভালো সম্পর্ক, মানে বেশি সম্মান যদি দেওয়া হয়, তাহলে সেটি অনেক ভালো ভবিষ্যতে অনেক। এবং ও যেটা আসলে বোঝানোর চেষ্টা করছে যে শিক্ষকদের দোয়া আশীর্বাদ এটা খুব দরকার, এই জন্য শিক্ষকদের সাথে বিনয়টা থাকতে হবে। শুধু শিক্ষক না, আমি পার্সোনালি যেটা মনে করি যে মানুষ যত বড় হয় সে তত বেশি হাম্বল হয়। বিনয়টা থাকতে হবে, শিক্ষার্থী যত মেধাবী হোক, যত বড় হয়ে যাক, প্রত্যেক মানুষের সাথেই যেন তার এই বিনয়টা থাকে। রাশিদ, তুমি কি বলবার জন্য? আমি বলবো তোমাদের স্বপ্ন যে ড্রিম সেটাই ফলো করো। দিন শেষে তোমার ড্রিমটাই তোমার কাছে ম্যাটার করবে। এবং যেটা আমার বন্ধু সব বললো সেটাও ঠিক, যেমন টিচারকে সম্মান করতে হবে, এবং টিচাররা যেভাবে গাইড করবে তুমি সেভাবে চলো, ইনশাআল্লাহ তুমি তোমার স্বপ্নে পৌঁছাতে পারবে। এবং তোমার মা বাবা যারা আছে অলওয়েজ মা বাবাকে রেসপেক্ট করবা, এবং হচ্ছে মা বাবার পরামর্শ অনুযায়ী চলবে, সেটা তোমার জন্য অনেক ভালো হবে। এই বিষয়টি আমি একটু বলতে চাই, সেটা হলো যে
সবচেয়ে বড় বিষয় হলো তোমার পরিবার। তোমার পরিবারের চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে কেউ নাই। সুতরাং পরিবার যেটা বলবে, বাবা মা যেটা বলবে, ওটাই তোমাকে চেষ্টা করতে হবে যে তাদের পরামর্শটাই নেওয়া। তোমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ অবশ্যই থাকবে এবং সেটা তুমি তোমার পরিবারের সাথে শেয়ার করবে, এবং আমার বিশ্বাস পরিবার তোমার স্বপ্ন, তোমার যে পছন্দ আছে সেটাকে অবশ্যই অনার করবে। বাট তুমি যেন তোমার পরিবারকেই সবচেয়ে বড়, সবচেয়ে আপন, সবকিছু শেয়ারের একমাত্র উৎস মনে করো, এটা হওয়া উচিত। আমি আরেকটু জানতে চাচ্ছি, সেটা হলো যে মানে লেখাপড়ার পাশাপাশি তোমরা কোনো কোকারিকুলার আর কোনো অ্যাক্টিভিটিস যদিও এই বিষয়ে বলে ফেলেছে, আমি আর খেলাধুলার মধ্যে প্রচুর ইয়ে ছিল, এখন এখন নাই। আমার ক্ষেত্রেও একই বলবো আমি, কারণ এই ইঞ্জিনিয়ারিং পড়ার যে চাপটা, এটা স্যার কোপ আপ করতে যে আমাদের এই কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা সেটা করাই হয় না। কারণ সকাল থেকে দেখা যায় দুপুর পর্যন্ত ক্লাস থাকে, আবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ল্যাব শেষে এসে আবার টায়ার টাকতে আবার পড়া করা, এরপরে আর ওই কারিকুলাম অ্যাক্টিভিটিস করার সময় পাওয়া যায় না। রাইট। আমার আরেকটা বিষয় খুব স্পেসিফিক জানার আছে তোমাদের কাছে, সেটা হলো আমরা জানি যে ভালো ফলাফল দরকার, বা বুয়েট বা বুয়েটের ক্ষেত্রে যদি আমরা বলি, এখানে তো বোধহয় মার্কের একটা ইয়ে থাকে, এরকম থাকে কি যে এত মার্কস পেতে হবে বা গোল্ডেন এ প্লাস তো থাকতেই হবে, পাশাপাশি মার্কের ইয়ে থাকে কি, ব্যারিয়ার থাকে কি? ব্যারিয়ার থাকে বলতে বুয়েটের ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা হচ্ছে আসলে যেটা হয় মানে একসাথে তারা সিট বসাতে পারে না। মেন কথা আছে তাদের মানে তারা শুধুমাত্র নিজেদের ইয়াতে পরীক্ষাটা নেয়, তো এখানে একবারে 24,000 25,000-এর মতো তারা সিট একবারে দিতে পারবে। তাই জন্য তারা কি করে প্রতি বছরই তারা ছাঁটাই করে নেয় মার্কসের ভিত্তিতে, এসএসসি আর এইচএসসি। এগুলোর এসএসসি যদি এইচএসসি হয় তাহলে এইচএসসি মার্কসটা বেশি ইম্পর্টেন্ট, আর এসএসসি ক্ষেত্রে কোনো কোনো বছরে গ্রেডও দেখে, কোনো বছরে দেখে না। তো এইচএসসির ক্ষেত্রে এবার যেমন প্রতি বছর চেঞ্জ হয়, ওরা কি করে মানে যাতে এমন একটা লিমিট সেট করে যে যার ক্ষেত্রে 25,000 24,000 তারা ছাঁটাই করে নিতে পারে আগে, যে এরা পরীক্ষা দিতে পারবে, অ্যাডমিট মানে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবে, তার বাকিগুলো আর অ্যাপ্লাই করতে পারবে। এই ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কাট মার্ক তোমার জানা আছে যে গতবার কত মার্কস দিয়েছে? গতবার যেটা নিয়েছিল সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 93%-এর উপরে মার্কসটা নিয়েছিল। যারা এর উপরে মার্কস তুলতে পেরেছিল তারাই হচ্ছে মানে সেই অ্যাডমিটটা তুলতে পেরেছিল। যে তার মানে যে বিষয়টা মেইন জানার সেটা হলো যে এই কারণে কিন্তু আমি ওদেরকে আজকে প্রিয় মুখ হিসাবে আমন্ত্রণ জানিয়েছি, যে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে, যে বুয়েটে যারা আমরা পড়তে চাই বা বুয়েটে যারা আমরা পড়তে চাই ইঞ্জিনিয়ারিং, তাদের ক্ষেত্রে কিন্তু এই বেসিক বিষয়গুলোতে প্রত্যাশিত মার্কস থাকলে দেন তারা এই জায়গায় যেতে পারবে। এটা হচ্ছে প্রথম, এটা হলো একটা প্রথম বিষয়। থ্যাংক ইউ সো মাচ। আমার লাস্ট তোমাদের কাছে যেটা মানে জানা সেটা হলো যে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? রাশি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে স্যার আপাতত রেজাল্ট যেটা সেটা ভালো করার ইচ্ছা আছে, তারপর স্যার অ্যাব্রোডে স্যার উচ্চশিক্ষার জন্য যাওয়ার ইচ্ছা। উচ্চশিক্ষার জন্য যে কি থেকে যাবা না দেশে আসবা? চেষ্টা করবো স্যার থেকে যাবে। না, আমরা চাই যে তোমরা মেধাবী যারা যাচ্ছ অবশ্যই লেখাপড়ার জন্য যাবে, বাট দেশে আসো, দেশের কল্যাণে কাজে লাগো। সেটা বিদেশ থেকেও করা যায়, করা যাবে না ব্যাপারটা সেরকম নয়। যদি ওখানে থেকে তোমার জুনিয়রদের হেল্প করো, তোমার দেশি মানুষকে হেল্প করো, সেটাও দেশের জন্যই করা হবে। একই প্রশ্ন ঈর্ষার কাছে, ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন যেটা ইঞ্জিনিয়ারিং মানে সেক্টর ঢুকে দেখলাম, এটা অনেক বড় একটি ভাস্ট একটা ফিল্ড। ওখানে মানে একটা নির্দিষ্ট আমি মানে এখনো খুঁজছি আর কি, যে কোন ফিল্ডে আর কি আমার হচ্ছে যাওয়াটা ঠিক হবে। মানে এখন আমি খুঁজছি যে কোথায় আমি যাবো। তো দেশে আর বিদেশে যেটা বলি, আমার আপাতত প্ল্যান দেশেই থাকা আর কি, সেই অনুযায়ী আর কি আমি মানে এখনো বলতে পারেন খুঁজছি আর কোন দিকে যেতে চাই। ধন্যবাদ ঈর্ষাকে এবং রাশিককে। আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটি হলো যে আমাদের এই প্রোগ্রামটার নাম যদিও আমরা প্রিয় মুখ দিয়েছি, এবং এই অনুষ্ঠানে আমাদের আজকের প্রিয় মুখ অনুষ্ঠানে প্রিয় মুখ হিসাবে উপস্থিত ছিল ঈর্ষা এবং রাশিক। ওদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ যে ওরা আসলে ছুটিতে এসেও আমাকে সময় দিয়েছে। আরেকটু জানিয়ে রাখি দর্শকদের, সেটি হলো যে আমাদের এই প্রোগ্রামটার নাম হয়তো পরিবর্তন হতে পারে, কারণ আমার অনেক শুভাকাঙ্ক্ষী যাদের আমি ফলো করি, মেন্টর সম্মানের মানুষ, এরকম অনেককেই আমাকে অনেক কিছু নাম প্রস্তাব করেছেন। তো সেক্ষেত্রে হয়তো নামটা পরিবর্তন হতেও পারে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি যারা জুনিয়র আছো, আমার শিক্ষার্থী আছো, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং দেখে এখান থেকে যদি একটু তোমার জীবনে ইমপ্লিমেন্ট করার সুযোগ থাকে সেটা ফলো করবে, তাহলে আমাদের এই ভিডিও ধারণ সার্থক হবে, আমাদের এই যে প্রয়াস, এই প্রয়াসটা সার্থক হবে। আবারও সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের প্রিয় অনুষ্ঠান। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।